সবচেয়ে বেশি ঘৃণা যাদের প্রতি তারা হলো শিক্ষক, এমনটাই মনে করে এই মেয়েটি। কথাটা কানে যেতেই মেয়েটি কোনোরকম দ্বিধা না করে সরাসরি একদলা থুতু তুলে শিক্ষকের মুখের উপর ছুঁড়ে মারে। এতে শিক্ষক পুরোপুরি খেপে যায় আর সঙ্গে সঙ্গেই 2 হাত দিয়ে মেয়েটির গলা শক্ত করে চেপে ধরে। আতঙ্কে দিশেহারা হয়ে মেয়েটি বারবার নিজের হাতে থাকা ব্রেসলেটের মতো বিশেষ হাতের ব্যান্ডে চাপ দিতে থাকে। ঠিক যখন সে শ্বাসরোধ হয়ে মারা যাওয়ার উপক্রম হবে তখনই শিক্ষক অবশেষে তার গলা ছেড়ে দেয়, কিন্তু পরের মুহূর্তেই সে পকেট থেকে একটি কাঁচি বের করে নির্মমভাবে মেয়েটির মাথা থেকে একগুচ্ছ চুল কেটে নেয়। তারপর খুব যত্ন করে সেই চুল একটি প্লাস্টিকের ব্যাগের ভেতর ভরে রাখে। শিক্ষকের এমন বিকৃত মানসিকতা দেখেও মেয়েটি অদ্ভুতভাবে জোরে হেসে ওঠে। ঠিক তখনই শিক্ষক আবারও রাগে ফেটে পড়তে যাচ্ছিল, কিন্তু হঠাৎ করেই সে লক্ষ্য করে ঘরের ভেতর এক বিশাল দেহী লোক দাঁড়িয়ে আছে। ভয়ে শিক্ষক মাটিতে লুটিয়ে পড়ে যায়। তারপর হাতে থাকা কাঁচি দিয়ে এলোমেলোভাবে আঘাত করতে শুরু করে, কিন্তু বিশাল দেহী লোকটির মুখের ভাব একটুও বদলায় না। সে এক চড়েই শিক্ষককে মাটিতে ফেলে দেয়। এরপর নিজের ভারী শক্তিশালী পা দিয়ে শিক্ষকের মুখের ওপর প্রচণ্ড জোরে চাপ দিয়ে দাঁড়িয়ে থাকে। শিক্ষককে সামলে নেওয়ার পর লোকটি বাথটাবের কাছে গিয়ে মেয়েটির বাঁধন খুলে দেয়, কিন্তু এই অবস্থাতেও শিক্ষক মুখ বন্ধ না করে নীতি কথা বলতে শুরু করে। আর বিশাল দেহী লোকটির সবচেয়ে অপছন্দের বিষয়ই হলো কারো অতিরিক্ত বকবক করা। তাই সে কোনো কথা না বলে কাঁচিটা তুলে সরাসরি শিক্ষকের পায়ের ওপর গেঁথে দেয়। শিক্ষক পুরোপুরি চুপ হয়ে যাওয়ার পরই সে একটি রহস্যময় নম্বরে ফোন করে। মালিকের নির্দেশ পাওয়ার সঙ্গে সঙ্গেই বিশাল দেহী লোকটি শিক্ষকের শরীর তল্লাশি শুরু করে, কিন্তু শিক্ষকের অন্তর্বাস পর্যন্ত খুঁজেও মাত্র 3 লাখ ওন সমমূল্যের টাকা পাওয়া যায়। আর এতে সে ভীষণ রেগে যায়। তারপর রাগের মাথায় শিক্ষককে টেনে হিঁচড়ে বাথরুমে নিয়ে যায়। আসলে এই বিশালদেহী লোক আর মেয়েটি দুজনেই একটি রহস্যময় সংগঠনের সদস্য। এই সংগঠনের মেয়েরা প্রথমে একটি বিশেষ অ্যাপের মাধ্যমে কাস্টমারের কাজ নেয়, আর কাজ করার সময় যদি কোনো বিকৃত মানসিকতার বা বিপজ্জনক লোকের মুখোমুখি হয় তাহলে হাতে থাকা লোকেশনযুক্ত বিশেষ ব্যান্ডের মাধ্যমে সঙ্গে সঙ্গে সাহায্যের সংকেত পাঠিয়ে দেয়। সেই সংকেত পেলেই বিশালদেহী লোকটি যত দ্রুত সম্ভব ঘটনাস্থলে পৌঁছে যায়। পুরো ব্যবস্থাটা এতটাই নিরাপদ আর কার্যকর ছিল যে দক্ষিণ কোরিয়ার অনেক কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ছাত্রীও পার্ট টাইম হিসেবেই কাজ করত। এমনকি কলেজের সবচেয়ে জনপ্রিয় সুন্দরী মেয়েরাও এর ব্যতিক্রম ছিল না। কিন্তু এর থেকেও অবিশ্বাস্য বিষয় হল পুরো সংগঠনটি যিনি পরিচালনা করেন সেই রহস্যময় বসও একজন সাধারণ ছাত্র। নিজের পরিচয় গোপন রাখতে সে ভীষণ দক্ষ। সে সবসময় পরিচয় হুকানোর বিশেষ সফটওয়্যার ব্যবহার করে কাজ নেওয়া মেয়েদের সঙ্গে যোগাযোগ করত, আর সংগঠনের কারো সামনেই কখনো নিজের আসল পরিচয় প্রকাশ করত না। তার এই ব্যবসা দারুণভাবে চললেও প্রতিদিনের একঘেয়ে ক্যাম্পাস জীবন তাকে ভীষণ বিরক্ত করে তুলেছিল। কিন্তু একদিন হঠাৎ জানালার বাইরে সে একটি অসাধারণ সুন্দরী মেয়েকে দেখতে পায়। মাত্র একবার তাকিয়েই মেয়েটির তারুণ্যে ভরা সুন্দর চেহারা তার হৃদয়ে গভীরভাবে গেঁথে যায়। তবে সে জানত না এই মেয়েটিও আসলে তারই মতো একই পেশার সঙ্গে জড়িত। ছোটবেলা থেকেই ভীষণ লাজুক আর আত্মবিশ্বাসহীন হওয়ায় শাওজি কোনোভাবেই মেয়েটির কাছে গিয়ে কথা বলার সাহস পায় না। অবশেষে একদিন আবারও তার সঙ্গে দেখা করার সুযোগ আসে। ক্লাস টিচার অফিসে ডেকে তাকে নিজের ক্লাবে যোগ দিতে বলেন। শাওজি তখন কিভাবে শিক্ষকের প্রস্তাব ফিরিয়ে দেবে সেটা ভাবছিল। ঠিক সেই সময় হঠাৎ করেই শাওজু ভেতরে ঢুকে পড়ে। তাদের দুজনের কথোপকথন শুনে শাওজি বুঝতে পারে শাওজুও সেই একই ক্লাবের সদস্য। শুধু শাওজুর কাছাকাছি থাকার জন্য শেষ পর্যন্ত সে ক্লাবে যোগ দিতে রাজি হয়ে যায়। কিন্তু তার থেকেও অবাক করা বিষয় হলো সেদিন রাতেই শাওজুর কাছ থেকে সে একসঙ্গে দেখা করার আমন্ত্রণ পেয়ে যায়। সঙ্গে সঙ্গে সে নিজের প্ল্যাটফর্মে সেদিনের সব কাজ বন্ধ থাকার ঘোষণা দিয়ে দেয়। কিন্তু জীবনের প্রথম ডেটে আসা শাওজি যখন শাওজুর সামনে দাঁড়ায় তখন সে এতটাই নার্ভাস হয়ে যায় যে কি করবে কিছুই বুঝতে পারে না। এমনকি বিল দেওয়ার সময় টাকা বের করতেও হাত কাঁপতে থাকে। আর সেই ভুলে তার সঙ্গে থাকা কয়েক লাখ ওন সমমূল্যের সব টাকা মাটিতে ছড়িয়ে পড়ে। কিন্তু শাওজু যখন দেখে শাওজির কাছে এত বিপুল পরিমাণ টাকা রয়েছে তখন তার মনে সন্দেহ জাগে, কারণ সে আগে শুনেছিল শাওজির বাবা নাকি ভয়ঙ্কর জুয়ারি। এরপর সে সুযোগ বুঝে শাওজির শরীরের দিকে ভালো করে নজর দেয়, আর তখনই দেখতে পায় তার কাছে একসঙ্গে সর্বশেষ মডেলের 2টি মোবাইল ফোন রয়েছে। এতে শাওজির প্রতি শাওজির সন্দেহ আরও বেড়ে যায়। ঠিক সেই সময় হঠাৎ করেই শাওজির ফোন বেজে ওঠে। সে ইচ্ছে করেই শাওজির চোখের আড়ালে একটু দূরে সরে যায়, কিন্তু নির্জন কোনায় গিয়ে ফোন বের করতেই দেখতে পায় সেটা ছোট বোনের পাঠানো বিপদের সংকেত। এক মুহূর্ত দেরি না করে সে সঙ্গে সঙ্গে চাচাকে ফোন করে, কিন্তু দুর্ভাগ্যবশত তখন চাচা মোবাইল মেরামতের কাজে ব্যস্ত থাকায় ফোন ধরতে পারেন না। তখন শাওজি ভীষণ দ্বিধায় পড়ে যায়। সে কি নিজের পছন্দের মেয়ের সঙ্গে ডেট চালিয়ে যাবে নাকি বিপদে পড়া সহকর্মীকে বাঁচাতে যাবে। ঠিক তখনই আবার ছোট বোনের পাঠানো একটি ভয়েস মেসেজ এসে পৌঁছায়। সেই ভয়েস মেসেজ শোনার পর শাওজির অস্থিরতা আরও বেড়ে যায়। দূরে বসে থাকা শাওজুর দিকে শেষবারের মতো একবার তাকিয়ে সে শেষ পর্যন্ত সহকর্মীকে বাঁচাতে যাওয়ার সিদ্ধান্ত নেয়। কিন্তু সংগঠনের নির্দেশ অমান্য করে ছোট বোন আসলে নিজের প্রেমিকের জন্য একজোড়া এয়ার জর্ডান জুতো কিনতে গিয়েছিল বলেই আজ এই ভয়াবহ বিপদে পড়েছে। ঠিক যখন একজন লোক তার মাথার সব চুল কেটে ফেলার প্রস্তুতি নিচ্ছিল তখনই ঘরের ভেতরে থাকা সেই লোকটির ফোন বেজে ওঠে। ফোনটি ছিল শাওজির। লোকটি তাড়াতাড়ি জানালার কাছে গিয়ে বাইরে তাকায়, আর ঠিক সেই মুহূর্তেই টহলরত পুলিশকে দেখে কয়েকজন শক্তিশালী লোক ভয়ে দিশেহারা হয়ে যায়। তারা এক মুহূর্ত দেরি না করে হুড়োহুড়ি করে সেখান থেকে পালিয়ে যায়। এদিকে সামনের বিপদ সামলে শাওজি যত দ্রুত সম্ভব
সম্ভব সেই কফি শপে ফিরে আসে, কিন্তু সেখানে গিয়েও শাওজুকে আর কোথাও খুঁজে পায় না। ওয়েটারের কাছ থেকে নিজের ব্যাগটি নিয়ে সে সম্পূর্ণ ভেঙে পড়া অবস্থায় বাড়ির দিকে ফিরে যায়, কিন্তু সে বুঝতেই পারে না তার ব্যাগের ভেতরে থাকা মোবাইল ফোনটি ইতোমধ্যেই শাওজু চিপিচুপি নিয়ে গেছে।